ধন্যবাদ। মোহনবাটি বাজার, তাই তো? সবচেয়ে কাছের মোবাইল পুলিশ ভ্যানকে লোকেট করা গেছে। ওয়্যারলেস মেসেজ পাঠান, এই নিন পেট্রোলিং ভ্যানের ডিটেলস। স্যার, মোহনবাটি বাজারের কাছে একটা গয়নার দোকানে রবারির সাথে গুলি আর বোমা হামলার খবর পেয়ে সবচেয়ে কাছের মোবাইল পুলিশ ভ্যানকে সতর্ক করা হয়েছে। রায়গঞ্জ থানা কন্ট্রোল রুমকেও জানানো হয়েছে স্যার। ঠিক আছে, অটল পুলিশ আউটপোস্টকে খবর দাও, আশেপাশের সব থানা আউটপোস্টকে সতর্ক করো, সর্বত্র করা চেকিং এবং নাকাবন্দি তল্লাশি বাড়াও। ওকে স্যার। यदि कहीं कोई अपराध, दुर्घटना या अव्यवस्था होती है तो यथाशीघ्र ERA সরে যান, পিছনে যান প্লিজ। গেটের সামনের থেকে সরুন, ভিড় করবেন না। কনস্টেবলস, জায়গাটা কর্ডন করুন তো। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি ঘটনাটা দেখেছেন? কেউ কি বলতে পারবেন কি ঘটেছিল? আমি আমার বাড়ি থেকে দেখেছি। ওরা 3টে বাইকে মোট 4 জন লোক দোকানে ঢুকে লুট করে নিয়ে পালালো। পালানোর সময় ওরা সামনে কয়েক রাউন্ড গুলিও চালিয়েছে। দোকানের ভেতর আপনি তো ছিলেন, শান্ত হন প্লিজ। কি হয়েছিল ঘটনাটা বলুন তো। স্যার, আমার নাম শ্যামসুন্দর দে, আর এই যে রক্তাক্ত পড়ে আছে এ আমার ছেলে বাপি দে, সাথে আর এ আমাদের সেলস গার্ল উর্মিলা। কোথায় গেল? ও এই তো। দুপুরে টিফিনের সময় ছিল, তাই আমার অন্য 2 জন কর্মচারী খেতে গিয়েছিল। দোকানের সিকিউরিটি গার্ড ওই কোলাপসিবল গেটের কাছে দাঁড়িয়েছিল। আমরা এই কজনই ছিলাম তখন। মনে করে পরপর সবটা বলতে পারবেন তো এখন? স্যার, তখন দুপুর প্রায় 2:30 বাজে। 4 জন লোক দোকানে ঢুকলো, আর হঠাৎ ওদের একজন একটা দেশি পিস্তল বার করে আমার ছেলের বুকে টেকে সোজা গুলি চালিয়ে দিল। আমার একটা মাত্র ছেলে মরে গেল স্যার। আরেকজন দুষ্কৃতী আমার দিকে ছুটে এসে ক্যাশ বাক্স থেকে টাকা লুট করতে শুরু করে দিল স্যার। 15 মিনিটের মধ্যে লুটপাট চালিয়ে পালিয়ে গেল স্যার। এলিসা ম্যাডাম শেরপা, মৃতদেহের পঞ্চনামা শুরু করুন আর বডি পোস্টমর্টমের জন্য পাঠান। আর সিসিটিএনএস পোর্টালে ইউডি মামলা রেজিস্টার করুন। আপনি পুলিশকে একটা রিটেন কমপ্লেন দেবেন প্লিজ। কোন থানায় এফআইআর করবো স্যার? হেমদাবাদ থানা আমাদের জন্য কাছাকাছি হয়, নাকি সদর রায়গঞ্জ থানায় করতে হবে? থানার জুরিসডিকশন নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি যে কোনো থানায় এফআইআর করতে পারেন। একে বলে জিরো এফআইআর। অভিযোগ পেলে পুলিশকে অবশ্যই তা রেজিস্টার করতে হবে, পরে ডিপার্টমেন্ট নির্দিষ্ট থানায় এফআইআর স্থানান্তরিত করবে। রিটেন কমপ্লেন পাওয়া গেছে এবং সিসিটিএনএসে এফআইআর নথিভুক্ত হয়েছে। এসআই নিমাই বাবু, স্যার, আপনি তো এই মামলার ইনভেস্টিগেটিং অফিসার। শুনুন, আমি অলরেডি ফরেন্সিক বিশেষজ্ঞদের এখানে আসার জন্য রিকোয়েশন পাঠিয়েছি, কারণ 176(3) BNSS ধারা অনুযায়ী যেসব অপরাধের শাস্তি 7 বছরের বেশি, সেখানে ফরেন্সিক বিশেষজ্ঞদের উপস্থিতি বাধ্যতামূলক। হ্যাঁ স্যার, আর 105 এবং 185 BNSS ধারার নির্দেশ অনুযায়ী ওনাদের প্রেজেন্সে পুরো সার্চ আর সিজার প্রক্রিয়া অডিও ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক বলে আমি সাক্ষ্য এনাবেল ট্যাবলেটটি নিয়ে এসেছি। সাক্ষ্য, সার্চ আর সিজারের সময় ভিডিও রেকর্ডিংয়ে প্লেস অফ অকারেন্সের ডেট, টাইম এবং জিপিএস লোকেশন ইত্যাদি খুঁটিনাটি আদালতের বিচারের জন্য ধরে রাখে। আমরা ফরেন্সিক টিম সাথে মোবাইল ফরেন্সিক ভ্যানও নিয়ে এসেছি। আমরা সার্চ এবং সিজার শুরু করব। আয়ুষ সাহেব, পুরো প্রক্রিয়াটি অডিও ভিজুয়াল রেকর্ডিং করুন। রেকর্ডিং শুরু। স্যার, এখানে দেওয়ালে একটা গুলির দাগ আছে, আর একটা বুলেট হেড রিকভার করলাম। এখানে মনে হচ্ছে আঙুলের ছাপ পাওয়া যাচ্ছে। আমি সব দেখেছি। দোকানের ভেতরে আর বাইরে যত সিসিটিভি আছে তাতে নিশ্চয়ই পুরো ঘটনাটা রেকর্ড হয়েছে। ও আচ্ছা ম্যাডাম, আমাদের কিন্তু আপনাদের দোকানের সিসিটিভি ফুটেজগুলো লাগবে। আমরা ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছি। অপরাধীদের ব্যবহার করা WB12B9033 নম্বরের মোটরসাইকেলটি ওতে চিহ্নিত করতে পেরেছি, আর 63 BSA সার্টিফিকেট সহকারে ফুটেজগুলো সংগ্রহ করেছি। ম্যাডাম, খুব ভয় লাগছে। আপনাদের সব বলে দিয়েছি বলে ওই লুটেরাগুলো ফিরে এসে যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়। ভয়ের কিছু নাই তো। আপনাদের রক্ষা করার জন্য পুলিশ সবসময় পাশে আছে। আসলে এরকম ট্রমাটিক সময় আপনাদের মতো সাক্ষীদের সাহায্য করার জন্য 398 BNSS ধারার অধীনে সাক্ষী সুরক্ষার ব্যবস্থা রয়েছে। শুধু শারীরিক সুরক্ষা নয়, প্রয়োজনে সাইকোলজিক্যাল কাউন্সেলিংও করানো হবে। আপনার সাথে সবসময় আমরা যোগাযোগ রাখবো, আর যে কোনো প্রয়োজনে আমাদের পাবেন আপনার পাশে। न्याय संहिता में वैज्ञानिक जांच पर अधिक बल दिया गया है। इसके साथ ही गवाहों का सुरक्षा एक और सुनिश्चित करता है कि पीड़ित और गवाह बिना किसी भय के न्यायिक प्रक्रिया में भाग ले सकें।
থেকে সিজ জিনিসপত্রের বিবরণ ই মালখানা অ্যাপে এন্ট্রি করেছেন? হ্যাঁ স্যার, করেছি। তাছাড়া আমরা কালেক্টেড সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজন অপরাধীদের ছবি স্পষ্ট করতে পেরেছি। ছবিগুলো কি চিত্রখোঁজ পোর্টালে আপলোড করেছেন? আর ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আঙুলের ছাপগুলো নেফিস পোর্টালে আপলোড করা হয়েছে কি? হ্যাঁ স্যার, তাছাড়া আমরা নেট ভিডিও ছবি দিয়ে সার্চ করেছিলাম অফেন্ডারদের মোবাইল নম্বরের জন্য। আচ্ছা, আপনি একটা কাজ করুন, ওই সার্ভিস প্রোভাইডারদের কাছে রিকুইজিশন পাঠিয়ে সন্দেহজনক মোবাইল নম্বরগুলোর কল ডিটেল রেকর্ডস আর ইন্টারনেট প্রোটোকল ডিটেল রেকর্ড নাম সংগ্রহ করুন। রাইট স্যার। হ্যালো, হ্যাঁ টেকনিক্যাল টিম। ও আচ্ছা, আপনারা মোটরসাইকেলের আসল মালিকের হদিশ পেয়েছেন? বাহন পোর্টালের মাধ্যমে পেয়েছেন? স্যার, একটা আপডেট আছে। সেই টু হুইলারের আসল মালিকের সন্ধান পাওয়া গেছে, যার আরসি বুকটা ঘটনাস্থলে একটি ব্যাগে পাওয়া গিয়েছিল। সেই লোকটা দাবি করেছে সে নাকি মোটরসাইকেলটি কোনো এক আর খান নামে আরেকজনের কাছে বিক্রি করেছিল। সেই আর খানের মোবাইল নম্বরের বর্তমান লোকেশন করণদিঘির কাছে দেখাচ্ছে। এসআই ঘোষবাবু, সময় নষ্ট না করে এক্ষুনি একটা রেড ট্রেন নিয়ে করণ দিকে চলে যান। স্যার, আমরা সন্দেহভাজন রমেশ দাসকে আটক করেছি। জেরার মুখে রমেশ এই ক্রাইমে তার আরো 3 জন পার্টনারের নাম স্বীকার করেছে। আমরা আজাদ আনসারি আর আতিফ খানকে ধরে ফেলেছি, শুধু ছোট পালিয়েছে। স্যার, গুড। আইন মোতাবেক 3 জনকে গ্রেপ্তার করুন। 47-48 বিএনএসএস ধারা অনুযায়ী আসামির পরিবারকে গ্রেপ্তারের কারণ জানিয়ে বুঝিয়ে দেবেন। ঠিকঠাক সিজার লিস্ট বানিয়েছেন তো? সার্চ করার সময় এই সাক্ষ্য ব্যবহার করে অডিও ভিডিও রেকর্ডিং করেছিলেন নিশ্চয়ই? একদম স্যার। স্যার, সিজড এভিডেন্স ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর আবেদন মঞ্জুর করা হয়েছে। আমি সিজড আইটেমসের আলামত সহ প্রশ্নপত্র ফরেনসিক ল্যাবে পাঠিয়েছি। চালানের নম্বরটি রিপোর্টের জন্য সিসিটিএনএস এর ফরেনসিক সেকশনে আপলোড করে দিয়েছি। স্যার, আমরা কি 14 দিনের রিমান্ডের আবেদন করব? না, একেবারে পুরো 14 দিনের রিমান্ড নেওয়ার প্রয়োজন নেই। আপনি প্রথম দফায় 5 দিনের রিমান্ড চান এবং পরবর্তীতে প্রয়োজন হলে তদন্তের অগ্রগতির ভিত্তিতে আরও রিমান্ড চাইতে পারেন। 187 বিএনএসএস ধারা অনুযায়ী গ্রেপ্তারের পর প্রথম 60 দিনের মধ্যে যে কোনো সময় মোট 15 দিন রিমান্ডের অনুমোদন আছে। আর স্যার, ওদের হাতকড়া পাওয়াতে তো আর ম্যাজিস্ট্রেটের পারমিশন দরকার হবে না, কারণ ওরা যে ধরনের বিপজ্জনক ও নৃশংস অপরাধ ঘটাতে পারে সেটা তো দেখাই গেছে। হ্যাঁ, 43(3) বিএনএসএস ধারা অনুযায়ী অপরাধের প্রকৃতি ও গুরুত্ব বিবেচনা করে মার্ডার, অর্গানাইজ ক্রাইম বা ইললিগাল আর্মস রাখার মতন মামলায় হাতকড়া ব্যবহার করার অথরিটি আপনার আছে। আপনি ওদের ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টসও যাচাই করে নেবেন। শিওর স্যার। স্যার, নাফিস থেকে এইমাত্র কনফার্মেশন পেলাম যে ঘটনাস্থল থেকে পাওয়া আঙুলের ছাপ পলাতক ছোট্টুর সাথে মিলে গেছে। সে আগেও হাওড়া জেলার একটা ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার হয়েছিল। ভালোই হলো। আপনি লন্ডন কোর্টে 497 বিএনএসএস ধারার অধীনে বাজেয়াপ্ত গয়না এবং ভাঙা ফার্নিচার ইত্যাদি দোকান মালিকের কাছে ফেরতের জন্য আবেদন করুন। হ্যাঁ স্যার, কিন্তু তার জন্য তো বিচার শেষ হতে হবে। না, সেই নিয়ম তো বদলে গেছে। সেকশন 497 বিএনএসএস এর উদ্দেশ্য হলো বিচার শেষ হওয়ার আগেই উদ্ধার হওয়া সম্পত্তি মালিকের হাতে হস্তান্তর করা। আপনি যত বেশি সময় এইসব মালখানা রাখবেন, এগুলো তত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? আপনি আদালতের কাছে এই ব্যাপারে আর্জি জানালে আদালত 14 দিনের মধ্যে সেসব সম্পত্তির ছবি ও ভিডিও করার ব্যবস্থা করবে। তাতে সিজড সম্পত্তির এভিডেন্সিয়ারি ভ্যালু অক্ষুণ্ণ থাকে। তারপর 30 দিনের মধ্যে সেসব প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। यह व्यवस्था में आधुनिक जांच के तहत कानून, तकनीक और फॉरेंसिक विज्ञान ও আচ্ছা, হ্যাঁ, মোহনবাটি জুয়েলারি সব রবারি মামলা তো? হ্যাঁ, গুলিতে নিহত ব্যক্তির ময়নাতদন্তের রিপোর্ট আর আহতদের ইনজুরি রিপোর্ট কিছুক্ষণ আগে মেডলিবার পোর্টালে আপলোড করা হয়েছে। আপনি এখন সেগুলি দেখতে ও ডাউনলোড করতে পারেন। ম্যাডাম, আপনি কি মৃত ব্যক্তির শরীর থেকে কোনো বুলেট হেড পেয়েছেন? কারণ দুটো গুলি চালানো হয়েছিল আর আমরা ঘটনাস্থলে একটাই বুলেট হেড পেয়েছিলাম। ও ইয়েস, মৃতের বডিতে আমরা একটা বুলেট হেড পেয়েছি। সেটা প্রিজার্ভও করা হয়েছে। আপনারা হাসপাতালে এসে নিয়ে যেতে পারেন।
IRPS কেস নাম্বার 436/26 এর আইও বলছি। আপনার রিপোর্টগুলো কি রেডি? হ্যাঁ, আপনি CCTNS এর ফরেনসিক রিপোর্ট ট্যাবে আপনার প্রেয়ার আপলোড করলে আমরা আমাদের এখানে ফরেনসিক পোর্টালের মাধ্যমে তা পেয়ে যাই। এটা তো এখন ICJS এর নেটওয়ার্কের অন্যতম মেইন পিলার। আপনার রিকোয়েস্ট আইডিটা একবার বলুন তো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমরা রিপোর্টগুলো পোর্টালে আপলোড করে দিয়েছি। ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে গেছে, ব্লুটুথ হেডফোন অভিযুক্তর মোবাইল হ্যান্ডসেটের সাথে পেয়ারিং মিলে গেছে, ব্যালিস্টিক পরীক্ষার রিপোর্ট পজিটিভ, কালেক্টেড ব্লাডের DNA স্যাম্পল মৃত ব্যক্তির সাথে ম্যাচ করে গেছে, আর CCTV ফুটেজে অপরাধীদের হাঁটা চলার ধরন অভিযুক্ত ব্যক্তিদের ডেট প্যাটার্নের সাথে মিলে গেছে। जांच अधिकारी, अस्पताल और फॉरेंसिक प्रयोगशाला के बीच फॉरेंसिक पोर्टल के माध्यम से निर्बाध डिजिटल संपर्क ने साक्ष्यों की आदान प्रदान और संचार में होने वाले विलंब স্যার, আমি কি সত্যি এই মামলায় তাড়াতাড়ি বিচার পাবো? আপনি পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারেন, আইন আপনার সাথেই আছে। আমার একমাত্র ছেলেকে হারিয়েছি, ভাবছি এত বড় মামলা চূড়ান্ত রায় পেতে কতদিন সময় লাগবে। সেকশন 193 BNSS এর ধারার অধীনে আপনাকে তদন্তের অগ্রগতির প্রত্যেক পর্যায় সম্পর্কে জানানো হবে। পাশাপাশি BNSS এর 230 ধারার অধীনে আপনি তদন্ত সংক্রান্ত সমস্ত রেকর্ড আর অর্ডারের কপি পাবেন। বিচারের সময় আমার কি নিজের পক্ষ থেকে কোনো আইনজীবী নিয়োগ করতে হবে? শুনুন, সরকারই এখন আপনার পক্ষে লড়াই করবে আসামিদের বিরুদ্ধে। তবে আপনি নিজে যদি চান তবে BNSS এর 18/8 এবং 338/2 ধারার অধীনে নিজের পছন্দের আইনজীবী নিয়োগ করতেই পারেন। স্যার, তদন্ত প্রায় শেষের দিকে। একজন অভিযুক্ত এখনো পলাতক। অ্যাকিউজরা একটা অর্গানাইজড ক্রিমিনাল গ্যাং। এমন কাণ্ড এরা আগেও করার চেষ্টা করেছে। তাহলে আপনি এদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ বিষয়ে 111 BNS ধারা চার্জশিটে যুক্ত করুন। ঠিক আছে স্যার, ফাইনাল চার্জশিট তৈরি হয়ে গেলে আমি আপনার সাথে এটা নিয়ে আলোচনা করে নেব। হ্যাঁ, আপনি প্রসিকিউশন পোর্টালে আপলোড করে দেবেন। আমি 7 দিনের মধ্যে আমার মতামত জানিয়ে দেবো। আপনি CCTNS এ ফাইনাল ফর্ম আপলোড করলেই তা ICJS নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে যায়। সেখান থেকে প্রসিকিউশন সরাসরি সমস্ত নথি পেয়ে যায়। प्रोसिक्यूशन ने यह सुनिश्चित किया है कि जांच विभाग और अभियोजन शाखा के जिससे पीड़ितों को जानकारी प्राप्त करने और न्याय प्रक्रिया में भाग लेने की अवसर काफी बढ़ सका है। ইওয়ানা, আমি আদালতের কাছে গ্রেপ্তার অভিযুক্ত সহ অ্যাবসকন্ডিং আসামির বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি প্রার্থনা করছি। ইওর অনার, আমার মক্কেলদের ফলস ইমপ্লিকেশনে ফাঁসানো হয়েছে, সেটা আমি প্রমাণ করে দেব। আমি মহামান্য আদালতের কাছে আরও কিছু সময় প্রার্থনা করছি। আমি সমস্ত নথিপত্র যাচাই করেছি এবং আমি সন্তুষ্ট। ন্যায় সংহিতার উদ্দেশ্য হলো অপ্রয়োজনীয় বিলম্ব থেকে বিচার প্রক্রিয়াকে মুক্ত করা। আইনে কিন্তু 60 দিনের একটি কঠোর আর সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে চার্জ গঠনের নির্দেশ রয়েছে। তাছাড়া আমি দেখেছি যে চার্জশিটের কপি ইতিমধ্যেই সরবরাহ করা হয়েছে। অতএব আজই চার্জ গঠন করা হবে। ইওয়ান, যেহেতু পলাতক আসামি দীর্ঘ সময় ধরে গ্রেপ্তার এড়িয়ে চলছে এবং তাকে অ্যাবসকন্ডিং ঘোষণা করা হয়েছে এবং তার গ্রেপ্তারের কোনো সম্ভাবনা নেই, তাই আমি সেকশন 356 BNSS বিধান অনুযায়ী তার বিরুদ্ধে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল চালানোর অনুমতি প্রার্থনা করছি। আবেদন মঞ্জুর করা হলো। কিন্তু ইওর অনার, আমি আজ পুরোপুরি প্রস্তুত নই। দয়া করে আরেকটি তারিখ দিন। 346 BNSS ধারা অনুযায়ী ডিফেন্স ইতিমধ্যেই অনুমোদিত দুটি অ্যাডজর্নমেন্ট চেয়ে আগেই পেয়ে গেছে। আসামিদের 530 BNSS ধারা অনুযায়ী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভার্চুয়ালি হাজির করা হয়েছে। নথিপত্র অনুযায়ী আসামি পক্ষের আইনজীবীকে ইতিমধ্যেই এই মামলায় দুবার অ্যাডজর্নমেন্ট দেওয়া হয়েছে। আর কোনো মুলতবি দেওয়া হবে না। আবেদন খারিজ করা হলো। ইওয়ান,
আমরা কনফার্ম করেছি যে সমস্ত প্রসিকিউশন সাক্ষীদের ডিজিটাল আইডেন্টিফায়ার বিবরণ যেমন ইমেইল, মোবাইল নাম্বার ইত্যাদি আপলোড করা হয়েছে। এই অপরাধের একজন প্রধান সাক্ষী উর্মিলাকে এই সামান পাঠিয়ে তলব করতে আবেদন জানাচ্ছি, কিন্তু সে এখন ট্রমাটাইজড, আর অতদূর থেকে আদালতে আসাও তার পক্ষে সম্ভব নয়। তাই প্রার্থনা করছি যে তাকে ন্যায়শ্রুতির মাধ্যমে ডেজিগনেটেড প্লেস থেকে ভার্চুয়ালি আদালতে হাজির হওয়ার অনুমতি দেওয়া হোক। আবেদন মঞ্জুর করা হলো। আমি আসামিদের ঘটনাস্থলে দেখেছি, আজ এই আদালতের সামনে ওদের শনাক্ত করছি। ইয়নার ফরেন্সিক সায়েন্টিস্টকেও ই সামন পাঠানোর জন্য প্রার্থনা করছি। তিনি একজন অত্যন্ত ব্যস্ত বিজ্ঞানী। 254 BNSS ধারা অনুযায়ী তাকেও ভার্চুয়ালি আদালতে হাজির হওয়ার অনুমতি দেওয়া হোক। আবেদন মঞ্জুর করা হলো। আমি এবং আমার টিম আমাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছি। এই আদালত সমস্ত এভিডেন্স গুরুত্ব সহকারে পর্যালোচনা করেছে। এই মামলার সমস্ত আসামিকে এই আদালত দোষী সাব্যস্ত করছে এবং দোষী সাব্যস্ত প্রত্যেক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। একই সাথে BNSS এর 395 ধারা অনুসারে রাজ্য সরকারের প্রতি মৃতের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 7 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিচ্ছে এই আদালত। জনসাধারণের তথ্যের জন্য এই রায়ের একটি প্রত্যয়িত অনুলিপি BNSS এর 392 सबक्लॉज 4 धारार अधीने ई-कोर्ट पोर्टले अपलोड करा হবে। जब भी कोई थाना CCTNS पोर्टल पर कोई मामला दर्ज करता है तो तुरंत ही इंटरऑपरेबल क्रिमिनल जस्टिस सिस्टम ICJS नेटवर्क की चारों समानांतर शाखाएं इसके परिणाम स्वरूप जांच, सुनवाई, सजा आदि विभिन्न प्रक्रियाओं में होने वाले विलंब और लाल फीताशाही को दूर करना संभव हो सका है। জানো, এই এপিসোড পোর্টালে দেখছিলাম সেই রায়গঞ্জ জুয়েলারি শপ রবারি আর মার্ডার মামলার অভিযুক্তরা আদালতে অপরাধী বলে সাব্যস্ত হয়েছে। তাই নাকি স্যার? বাহ, ভিকটিমরা তাহলে বেশ তাড়াতাড়ি ন্যায় বিচার পেলেন, তাই না? জানো তো, BNSS এখন জেল সুপারিনটেন্ডেন্টের আবশ্যিক ডিউটি হিসাবে যুক্ত করেছে যে বিভিন্ন মামলার অ্যাকিউজড অ্যান্ড আন্ডার ট্রায়াল বন্দী যারা ইতিমধ্যেই তাদের শাস্তির 1/3 সময় জেলে পার করে ফেলেছে, কিংবা যেসব রিপিট অফেন্ডার প্রাপ্য শাস্তির অর্ধেক সময় বিচারাধীন অবস্থায় জেলে কাটিয়ে দিয়েছে, তাদের সম্পর্কে সেকশন 479 BNSS অনুযায়ী আদালতকে তথ্য দিয়ে অবগত করতে হবে। ও আচ্ছা, তাহলে কি ওরা তখন জামিন পাওয়ার যোগ্য? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। প্রসিকিউশনের মামলাটি এই যুক্তির উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে যে আমার মক্কেলের হাঁটার ধরনের সাথে সিসিটিভি ফুটেজে পাওয়া ব্যক্তির হাঁটা চলার ধরনের মিল পাওয়া গেছে। অথচ এই সিসিটিভি ফুটেজ স্থানীয় এক দোকান মালিকের কাছ থেকে sanctity of the chain of custody of the evidence বজায় না রেখেই সংগ্রহ করা হয়েছিল। ইয়োর অনার, দোকান মালিকের কাছ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার সময় সেই সিসিটিভির পেশাদার টেকনিশিয়ানের কাছ থেকে 63 BSA সার্টিফিকেটও ইস্যু করে নেওয়া হয়েছিল। ই সাক্ষ্যতে সিজ করার সময় ফুটেজগুলোর টাইম স্ট্যাম্পও রয়েছে। পাশাপাশি DNA রিপোর্ট, ব্যালিস্টিক রিপোর্ট, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং, মোবাইল ফোন অ্যানালিসিস থেকে অভিযুক্তের এই ঘৃণ্য অপরাধের সাথে জড়িত থাকার বিষয়ে আর কোনো সন্দেহ বা বিতর্কের অবকাশ মোটেই নেই। প্রসিকিউশন এভিডেন্স এবং প্রত্যক্ষদর্শীর স্টেটমেন্টের মাধ্যমে তাদের মামলাটি যথাযথভাবে প্রতিষ্ঠা করেছে। সিসিটিভি ফুটেজের ডিজিটাল সততা নিয়ে এখন প্রশ্ন তুললে ডিফেন্সের যুক্তি খুব জোরালো বলে মনে হচ্ছে না, কারণ সমস্ত প্রক্রিয়ায় সঠিকভাবে আইনকে অনুসরণ করা হয়েছিল। আর তাছাড়া অভিযুক্ত ছোট্টুর ডিফেন্সের পক্ষ থেকে সুযোগ না দেওয়ার বিষয়ে যুক্তিও টিকছে না, কারণ ন্যায় সংহিতায় স্পষ্টভাবে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়ালের ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রসিকিউশন
এই ধরনের বিচারের জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ অনুসরণ করেছে। এই মামলায় তদন্ত ও বিচার প্রক্রিয়া ন্যায় সংহিতায় সংযোজিত বিভিন্ন বিধানের গুরুত্বকে বিশদভাবে তুলে ধরেছে। আমি তদন্তকারী কর্তৃপক্ষ আর মহামান্য আদালতের কাছে কৃতজ্ঞ। আমাকে এমন অভাবনীয় স্বল্প সময়ের মধ্যে ন্যায় বিচার তারা পাইয়ে দিয়েছে। আগে শুনেছিলাম আইনের হাত যতই লম্বা হোক, আদালতের চক্কর তার চেয়েও লম্বা। ভিকটিমরা পায় শুধু তারিখ পে তারিখ। কিন্তু সেসব যে আমল বদলে গেছে, নিজের অভিজ্ঞতায় জেনে গেলাম। জয় ন্যায় সংহিতা। एक शुरुआती आपातकालीन फोन कॉल से लेकर अंतिम फैसले तक यह सफर न्याय संहिता के मूल उद्देश्यों को रेखांकित करता है। अंततः वैज्ञानिक साक्ष्य और न्यायिक प्रक्रिया की सूक्ष्म समीक्षा ही दोष तय कर कानून की शासन को सुदृढ़ रूप से स्थापित करती है।